কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, নিজের পরে খেয়ে, নিজের পরে খেয়ে। রব না পরনির্ভর, হব মোরা স্বনির্ভর, রব না পরনির্ভর, হব মোরা স্বনির্ভর, নিজের পরে খেয়ে, নিজের পরে খেয়ে। কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে। নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ক্যাপসিকাম। ক্যাপসিকামের নাম শুনলেই আমাদের মনে পড়ে যায়, বিশেষ করে ভোজন রসিকদের, পাতে যদি ক্যাপসিকামের ভাজা হয়, পুর হয়, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এতদিন আমরা ক্যাপসিকাম সাধারণত বহির্রাজ্যের উপরে নির্ভর করতে হতো, কিন্তু এখন আমাদের রাজ্যেও দারুণভাবে ফলন হচ্ছে ক্যাপসিকামের। আগে এই ফসল আমরা চিনতামই না, হয়তোবা কোথাও কখনো বাহারি শৈলীর খাবার দাবার প্রস্তুতিতে ক্যাপসিকামের ব্যবহার হতে শুনেছি, তবে সরাসরি এই ফল বা ফসলের ব্যবহার আজকের দিনে কিন্তু ঘরে ঘরে হতে শুরু করেছে। আমাদের রাজ্যের কথাই যদি ধরি, আমদানি করে আনা এই ফসল দাম বেশি হলেও উৎপাদনে অনেক যত্ন পরিশ্রম জড়িয়ে থাকলেও খাদ্য তালিকায় সুযোগ পেলেই জুড়ে ফেলে। বিশেষ দেখতে, বিশেষ খেতে, বিশেষ খাদ্য গুণের এই ফল বা ফসল এই রাজ্যের চাষিদেরও দিনে দিনে নাড়া দিতে শুরু করেছে। নাগিছড়া উদ্যান ও ফল গবেষণা কেন্দ্র থেকে বলছি। আমরা দাঁড়িয়ে আছি মেইন ব্লকের শেডনেট হাউসে। আমরা এখন আলোচনা যেটা করব সেটা হচ্ছে কালার্ড ক্যাপসিকাম, অর্থাৎ রঙিন ক্যাপসিকাম এবং সামার গ্রীষ্মকালীন শসা, এই দুটো ব্যাপার নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শেডনেটের ভেতরে দাঁড়িয়ে আছি এবং এই শেডনেটের মধ্যেই, সারা পৃথিবী নয় সারা ভারতবর্ষেও এই শেডনেটের মধ্যেই কিন্তু একমাত্র সম্ভব এই রঙিন ক্যাপসিকাম করা, অর্থাৎ কিনা হলুদ, লাল, খয়েরি, বিভিন্ন কালারের, ইভেন কমলা রঙের ক্যাপসিকামও সম্ভব। ত্রিপুরাতে এই প্রথম আমরা সেটা করতে পারলাম। এখন কৃষকদের জন্য, কৃষকদের সুবিধার জন্য কিছুটা কথা বলতেই হয়। ধরুন আমরা সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে যদি শেডনেট হাউস বা পলি হাউস বা গ্রিন হাউসের ভেতরে ক্যাপসিকাম চারা আমরা পুঁতি, সেই ক্যাপসিকাম চারাটা কিন্তু আপনাকে ইভেন এপ্রিল মে পর্যন্ত ক্যাপসিকাম দিয়ে যাবে, এবং সেটা হলুদই বলুন, সেটা লালই বলুন, সেটা গোলাপি রঙেরই বলুন, বা সেটা অরেঞ্জ কালারই বলুন। এবারে যেটা সবচেয়ে লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে আপনাকে কিন্তু এই গাছটা কত তাপমাত্রা সহ্য করতে পারে, এই গাছটার কতটা আর্দ্রতা দরকার, সেটা কিন্তু আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। এবং সেটা ঠিক করার জন্যই কিন্তু আমরা গ্রিন হাউস বা পলি হাউস বা শেডনেট হাউসের আশ্রয় নিয়ে থাকি। এর কারণ হচ্ছে আপনার কাছে, আপনারা উপরে দেখছেন ফগাস সেচ ব্যবস্থায় রয়ে গেছে এখানে। সেই ফগাস সেচ ব্যবস্থাটা কেন? ভেতরের তাপমাত্রা যদি বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে ফগাস চালিয়ে আমরা তাপমাত্রাটাকে কমিয়ে আনতে পারি। অর্থাৎ কিনা কত তাপমাত্রা আমরা কমাবো, যতটা ক্যাপসিকাম গাছটা পছন্দ করে, যতটা তাপমাত্রা তার বৃদ্ধির জন্য প্রয়োজন, ততটা তাপমাত্রায় আমরা কিন্তু ফগাসটা চালিয়ে নিয়ে আসতে পারি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যখন ভেতরের মাটি তৈরি করব তখন কিন্তু আমরা মানে চাপান সার হিসাবে আমরা কিছু না দিলেও বেসাল ডোজ যেটা বলি আমরা, সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম, এবং সেটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ইত্যাদি দিয়ে দিলাম। এবার গাছ যখন বাড়তে থাকলো, পরবর্তী সময়ে সমস্ত সার দেওয়ার ব্যবস্থাটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে
পাতায় ছড়িয়ে দেওয়া, অর্থাৎ কিনা ইংরেজিতে বলে ফোলিয়ার স্প্রে। একটা জিনিস খুব লক্ষণীয় আমাকে বলতেই হচ্ছে, এই সমস্ত গ্রিন হাউস বা পলি হাউস ইত্যাদির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় এবং রোগের প্রাদুর্ভাব হতে পারে যদি ক্লিন কাল্টিভেশন অর্থাৎ কিনা পরিষ্কার চাষবাস ব্যবস্থা আমরা না করতে পারি। এই ঘরটা এরকম পরিষ্কার হবে যতটা পরিষ্কার কিনা আমার থাকার ঘরটা, অর্থাৎ কোনো অবস্থাতেই পোকা মাকড় রোগ ইত্যাদির জীবাণু আমরা তাকে এখানে ইনভাইট করতে পারি না। এবারে দেখুন, সেপ্টেম্বরে যদি আমরা 15 তারিখে সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা লাগাতে পারি, তাহলে দেখুন সেপ্টেম্বরের 15 থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 8 থেকে 9 মাস পর্যন্ত আপনি কিন্তু ফসল নিতে পারেন এই শেডনেট হাউস বা পলি হাউস থেকে। সবচেয়ে মজার কথা হচ্ছে, ভারতবর্ষের অন্যান্য জায়গায় এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে আজকাল কিন্তু এই কালার্ড ক্যাপসিকাম বা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। বাইরে যদি আমি ক্যাপসিকাম করি, অর্থাৎ কিনা গ্রিন অর্থাৎ সবুজ ক্যাপসিকামটা করি, বা চেষ্টা করলাম আমি হলুদ ক্যাপসিকাম করার, ততটা সুন্দর ততটা কোয়ালিটিটিভ ফুড কিন্তু আপনারা পাবেন না। এর কারণ হচ্ছে, যতটা শেডনেট হাউসে করি কন্ট্রোলড, অর্থাৎ কিনা কন্ট্রোলড একটা টেম্পারেচার, কন্ট্রোলড একটা অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা এটা করতে পারি। এবারে সবচেয়ে মজার কথা হচ্ছে, গ্রিন হাউসের ভিতরে কোন জাতগুলি হবে সেটা কিন্তু ডিটারমাইন করা আছে। আপনি যে কোনো জাতের ক্যাপসিকাম লাগাতে পারবেন না এখানে। ধরুন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে টমেটোর ক্ষেত্রে ইনডিটারমিনেট টাইপ লাগবে, অর্থাৎ কিনা এটা লম্বা হবে, 7 থেকে 8 মাস আপনাকে ফুল দিয়ে যাবে, ফল দিয়ে যাবে। তেমনি করে ক্যাপসিকামের ক্ষেত্রেও এবং শসার ক্ষেত্রেও এই ধরনের জাত কিন্তু নির্বাচন করা আছে, কোন জাতগুলিকে আমরা শেডনেট হাউসের মধ্যে নিয়ে আসবো। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, বাইরে যদি আমরা 3-4 মাসের মধ্যে ক্যাপসিকাম শেষ হয়ে যায়, ভেতরে সেটা থাকবে 7 থেকে 8 মাস। কেন হচ্ছে, আমরা টোটাল অ্যাটমসফিয়ারটাকে কন্ট্রোল করতে পারছি। এবং আমি যদি ত্রিপুরার কৃষকদের কথায় আসি, যেহেতু এটা প্রথম আমরা একটা পরীক্ষামূলকভাবে এটা করছি এবং যথেষ্ট সাফল্য পেয়েছি, যদিও এখানে আমরা অনেকটা পরে লাগিয়েছি, ডিসেম্বরের শেষটায় আমরা লাগিয়েছি। রাজ্যে এখন খুব সীমিত পরিমাণে 3 ধরনের ক্যাপসিকামের চাষ হচ্ছে, অবশ্যই তা কৃষি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। কাঁচা লঙ্কা বা মরিচের ভিন্ন আকৃতি বা চেহারার এই ফসল বা ফল স্বাদেও অন্যরকম। সবজিতে দিয়ে বেসনে মুচমুচে ভেজে স্যালাডে কাঁচা ব্যবহার করে এই বিশেষ ফসল খাওয়া হয়। আর সাধারণ জল হাওয়ায় একে চাষ করা আপাতত সহজ হচ্ছে না বলেই গ্রিন হাউস বা সবুজ ঘেরা জায়গা তৈরি করে সবুজ ক্যাপসিকামের চাষ হতে শুরু করেছে। এছাড়া লাল রং আর হলুদ রঙের ক্যাপসিকামের চাষও হচ্ছে। সেগুলো বিশেষভাবে ব্যবহার করা যায় খাদ্য তালিকায়। তবে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ কিন্তু এক্ষেত্রে সাধারণ চাষিদের পক্ষে জরুরি। ওরেবেল্লা জাতের হলুদ ক্যাপসিকাম, এটা আমি দেখুন ধরে আছি এবং সম্পূর্ণ নিটোল, এবং এক একটা ক্যাপসিকামের ওজন আমরা পরীক্ষামূলকভাবে নিয়েছি কমপক্ষে 150 থেকে 160 গ্রাম। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে 1 বর্গমিটার এলাকাতে 5 থেকে 6টা গাছ থাকবে, এবং প্রত্যেকটা গাছ আপনাকে 1.5 থেকে 2 কেজি ক্যাপসিকাম দিতে পারে। তার মানে হচ্ছে 1 হেক্টর জমিতে 6.5 কানি জমিতে, কৃষকদের ভাষায় যদি বলি 6.5 কানি জমিতে যদি 50,000 গাছ লাগাই, 1 কেজি করে যদি পাই, তাহলে 50 মেট্রিক টন প্রতি হেক্টর। আর 50 মেট্রিক টন, আমি আপনাদেরকে বলছি, বিভিন্ন মেট্রোপলিটন সিটিগুলোতে 400 টাকা কেজি আছে। এই হলুদ এবং লাল ক্যাপসিকাম 400 টাকা প্রতি কেজিতে আছে। কাজে আমরা যদি 40 থেকে 50 বা 60 মেট্রিক টন প্রতি হেক্টরে পাই, এবার আপনি নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে তার বাজার মূল্য কতটা আসতে পারে। হ্যাঁ, আমরা অবশ্যই খরচার কথা বলবো।
আমার খরচার সঙ্গে নেট প্রফিট যেটা আর্থিক যেটা লাভ, তাতে দেখা গেছে যে কমপক্ষে 1:5 থেকে 6, অর্থাৎ 1 টাকা খরচ করে 4 থেকে 5 টাকা বা 6 টাকা অবধি পাওয়া যায়। এই হচ্ছে ক্যাপসিকামের রেশিও। আগেই বলেছি সেপ্টেম্বরের 7 থেকে 15 হচ্ছে লাস্ট ডেট এটা লাগানোর গাছ, এবং সেই সেপ্টেম্বরের 15 থেকে সেটা চলবে কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত। গুনে নিন আপনি 7 থেকে 8 মাস আপনাকে ক্যাপসিকামটা দেবে ভেতরে। এবং আমি আবারও বলছি, কৃষকদের কিন্তু সব সময় প্রত্যেকটা গাছের প্রতি বিশেষ নজর রাখতে হবে। আমরা কিভাবে ক্যাপসিকাম গাছটা লাগাবো? আপনারা যেটা দেখছেন এই বিছানাটা, মাটির বিছানাটা, তার কিন্তু প্রশস্ত হচ্ছে 1 মিটার এবং লম্বায় আপনার যতটা সুযোগ আছে। এবার এই 1 মিটার প্রশস্ত এলাকাতে আমি কিন্তু লাইন থেকে লাইনের দূরত্ব রাখবো প্রায় 80 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটার। এবার গাছ থেকে গাছের দূরত্ব রাখবো 45-50। এবার 45-50-এ যদি রাখি তাহলে দেখা যাচ্ছে আমার 1 বর্গ মিটার এলাকাতে, অর্থাৎ 1 মিটার বাই 1 মিটার, এই এলাকাতে কিন্তু 6টা গাছ আসছে। লাইন থেকে এই সারি থেকে সারির দূরত্ব যদি 80 সেন্টিমিটার রাখি বা 90 সেন্টিমিটার রাখি, আর গাছ থেকে গাছের দূরত্ব রাখছি কত, 40, 45 বা 50। আপনি বিভিন্ন, এখানে একটু ক্লোজ স্পেসিং করেছি, অধিক ঘনত্বে লাগিয়েছি আমরা, তাতে চারা বেশি অ্যাকোমোডেট করা যায়, এবং সেটা থেকে আমরা একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট পেয়ে যাচ্ছি। তবে কৃষকদের বলবো যে আপনারা দুটো লাইনে করবেন, এই 1 মিটার প্রশস্ত জমিতে দুটো লাইনে করবেন, এবং সারি থেকে সারির দূরত্ব রাখবেন 80-90 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন 45 সেন্টিমিটার। তাহলে করেই আপনি 1 বর্গ মিটার এলাকাতে, জমিতে আপনি 6খানা গাছ পেয়ে যাবেন, এবং ন্যূনতম ভাবে যদি 1 কেজি লঙ্কা আপনি প্রতি গাছে পান, 1 স্কয়ার মিটার থেকে আপনি 6 কেজি লঙ্কা পাচ্ছেন। তবু ত্রিপুরা রাজ্যের কৃষকদের বলবো, আমরা তাদেরকে কিন্তু আমরা বলবো আপনারা এগিয়ে আসুন। রঙিন ক্যাপসিকাম, শসা, ইনডিটারমিনেট টমেটো ইত্যাদিগুলো আপনাদেরকে আগামী দিনে করতে হবে। প্রশ্নটা হচ্ছে কৃষকরা কেন করবে, তাদের বাজার কোথায়? এবার আমি যদি বলি, ব্যাখ্যাটা যদি দিই, আজকাল হচ্ছে ভ্যারাইটির যুগ। মানুষ কিন্তু ভ্যারাইটি অফ ভেজিটেবলস চায়, অর্থাৎ কিনা আমরা ভেজিটেবলসের ঝুড়িটাকে যদি ওয়াইডেনিং করতে পারি। একটা সময় ছিল যে না লাউ, করলা, ঝিঙ্গে, উচ্ছে, পটল ইত্যাদি। আজকাল কিন্তু মানুষের চাহিদা বেড়েছে, এরা কালার্ড রঙিন ক্যাপসিকাম চায়, খুব ভালো শসা চায়, ইনডিটারমিনেট টমেটো চায়, এবং সারা বছর চায়। বলছিলাম বাজারজাতকরণের ব্যাপার। আপনারা বুঝতেই পারছেন এখন আগরতলা শহরে আর 5টা শহরের মতো, মেট্রোপলিটন সিটির মতো বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, 3 স্টার ক্যাটাগরির হোটেল হয়ে গেছে। ইভেন বড় বড় বিগ বাজার টাইপের, ML প্লাজা টাইপের বিভিন্ন শপিং মলগুলো হয়ে গেছে। এদের কিন্তু প্রচন্ড ডিমান্ড আছে, এবং 3 স্টার ক্যাটাগরি যে সমস্ত হোটেলগুলো আছে তাদের কিন্তু ব্যাপক চাহিদা আছে এই সমস্ত রঙিন ক্যাপসিকামের। তাই সবশেষে এটাই বলবো, রাজ্যের কৃষকদের, রাজ্যের কৃষক সম্প্রদায়ের কৃষক ভাইরা, আপনারা এগিয়ে আসুন। শুধু আপনাদের দরকার হচ্ছে টেকনোলজি, প্রযুক্তির জন্য এখানে গবেষণা কেন্দ্র রয়ে গেছে। আপনারা আসুন, এসে প্রযুক্তিটা জানুন। আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো সময় আমরা প্রযুক্তি আপনার কাছে নিয়ে যাব। আমাদের আশা, আমরা যখন পেরেছি, ত্রিপুরার কৃষক ভাইরা অবশ্যই পারবে, কারণ বিগত দিনগুলিতে ত্রিপুরার কৃষকরা যে কোনো ধরনের শস্য করে কিন্তু এই রাজ্যকে অনেক বেশি শক্তিশালী করেছে, এবং কৃষির মানচিত্রে একটা বিরাট অংশের একটা জায়গা করে নিয়েছে। আর বিশেষ ফসলের চাষে বিশেষ কথা হচ্ছে এর সঙ্গে জড়িয়ে ব্যাপক লাভের অবকাশ। এই দামি ফল বা ফসল এ রাজ্যেও কষ্ট করে চাষাবাদটা সুলভ করে ফেলতে পারলে আগামী দিনে মানুষের মধ্যে এর গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা গোটা দুনিয়ার মতোই যে রকম বাড়ছে, তাতে ব্যাপক লাভের নিশ্চয়তা আশা করাই যায়।
কৃষিকাজ কৃষিসাজ আর কৃষক হয়ে। শুরু হয়ে গেছে শুখা মরশুম, মাঠ ঘাট ফেটে চৌচির, জল নেই, কৃষকরা তাকিয়ে আকাশ পানে। মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তবে এটা সেরকম স্বস্তি দিচ্ছে না। এই সময়ে কৃষকদের কি করণীয়, চলুন এ নিয়ে আমরা এখন কথা বলি ICAR এর কৃষি বিজ্ঞানীদের সঙ্গে। তাদের মুখ থেকে শুনে নেই এই শুখা মরশুমে কৃষকদের কি করণীয়। গরম ভোগাচ্ছে খুব। বৈশাখে শুরু হবারও আগে থেকে চৈতালি বেলাতেই উত্তাপ মাত্রা ছাড়া, আর এখন ভরা গ্রীষ্মের দুরন্তপনা গোটা পরিস্থিতি আরও অসহনীয় করে তুলছে। তাপমাত্রা নীরবে নানা মাধ্যমে হুমকি দিয়েই চলেছে 40 ডিগ্রির রেকর্ড মাত্রা ছুঁয়ে ফেলার। এই সমস্ত কিছুই একযোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তকে বেকায়দায় ফেলে দিচ্ছে। প্রাকৃতিকভাবে সমস্যার যেমন গভীরতা, আমাদের চাষাবাদ, আর্থসামাজিক নানা দিকে বিভিন্ন হতাশাজনক ভবিষ্যতের আশঙ্কা তাতে কিন্তু প্রকট হয়ে উঠছে। সেই অস্বস্তি, অসুবিধার আশঙ্কার সত্যতা কতদূর? বিশেষ করে বিপর্যয়ের যোগাযোগ যে ক্ষেত্রে বেশি অস্বস্তির, সেই কৃষিক্ষেত্র নিয়েই যত ভাবনা। আর এই ক্ষেত্রে ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের লেম্বুছড়া কার্যালয়ের কৃষি বিজ্ঞানীরাও বিশেষ ভাবনা চিন্তা চালিয়ে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের জন্য আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আমরা বলতে চাই যে এই পরিস্থিতিতে মূলত আপনারা আপনাদের ক্ষেতের যে সমস্ত ফসল আছে তাদের সবচেয়ে বেশি সমস্যা হতে পারে জল নিয়ে। সেই জলের সমস্যার জন্য আপনারা প্রথমত যখনই জলসেচ করবেন তখন জলসেচের ঠিক পরপরই আপনারা মাটি ঢেকে দেওয়ার ব্যবস্থা করুন। তার ফলে প্রচণ্ড সূর্যের তাপে বা এখন যেহেতু তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে, সেই তাপের ফলে যদি বাষ্পীভবনের হারটাকে আমরা হ্রাস করতে পারি। দ্বিতীয়ত আপনারা যে এখন আমরা প্রতিনিয়ত একটা ফোরকাস্ট বা পূর্বাভাস আমরা করে থাকি, যেখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আগামী ধরুন না 72 থেকে 96 ঘন্টার মধ্যে আমরা একটা ভারী বর্ষার মতো আমরা পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে এবং ভারী বর্ষা পেতে পারি। সেই সমস্ত ক্ষেত্রে মূলত এখন যারা জুম ধান চাষ করছেন, সেই জুম ধান মোটামুটি জমি তৈরির কাজ অনেক জায়গাতে হয়তো বা শেষ হয়ে গেছে, সেখানে এই বর্ষার জলটাকে ধরে রেখে আপনারা চেষ্টা করুন এই বর্ষার জলের মাধ্যমে যদি আমাদের জুম ধানের চাষটা শেষ করে নিতে পারি। তৃতীয়ত হচ্ছে যে সময় কিছু কিছু রবি ফসল আছে যেগুলি এখন মোটামুটি শস্য তোলার সময় হয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ভারী বর্ষা কিন্তু কিছুটা ক্ষতিও পৌঁছাতে পারে। যেমন সেখানে যদি জল দাঁড়িয়ে যায়, সেখানে কিন্তু ভুট্টা বা আমাদের যে বরবটি আছে সেই সমস্ত জমিতে কিন্তু যদি জল দাঁড়িয়ে যায় সেটা আমাদের পক্ষে খারাপ হতে পারে। আর প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই সমস্ত এই অত্যাধিক গরমে আমরা সবসময় বলি যে প্রাণীদেরকে দুপুরের সময়টাতে যাতে বাইরে বের না করা হয় এবং জলের সাথে বিশেষত পোলট্রি বার্ড যেগুলি আছে তাদেরকে যাতে ইলেকট্রোলাইজ জাতীয় খাদ্য যদি দেওয়া যেতে পারে। তৃতীয় হচ্ছে যে এই সময়টাতে সকালের সময়টাতে যেহেতু আমাদের খাদ্যের গ্রহণের মাধ্যমে একটা শক্তির খরচ হয়, তাই এই ওয়াটার যে হিট ওয়েভ আছে সেই হিট ওয়েভের জন্য বা তাপ প্রবাহের জন্য এই সময় খাওয়া দেওয়াটা অ্যাভয়েড করার জন্য সন্ধ্যার দিকে খাওয়া দেওয়া। গরুদেরকে সাধারণত আপনারা সূর্যাস্তের ঠিক কিছুক্ষণ আগে বা সূর্যাস্তের মোটামুটি গোধূলি সময়টাতে বাইরে বের করুন। ভারতীয় মৌসুম বিজ্ঞান বা IMD যা তারা ইতিমধ্যে তাদের লং রেঞ্জ বা বর্ষাকালীন সময়ের একটা পূর্বাভাস ওনারা দিয়েছেন, যেখানে ওনারা বলেছেন যে ভারতবর্ষে মোটামুটি এবার একটা স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। সেই দিক থেকে লক্ষ্য রাখতে গেলে আমরা কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে বৃষ্টির পরিমাপের উপরে লক্ষ্য রাখুন। যদি কোনো কারণবশত আপনাদের আমন ধান যদি আপনার পিছিয়ে যায়, সেই জায়গাগুলিতে আপনারা যদি কোনো মানে শেষ পর্যন্ত যদি কোনোভাবে আমন ধান লাগাতে না পারেন, তাহলে আপনারা কিন্তু প্রথমত আমন ধান থেকে সরে গিয়ে তার অল্টারনেট অন্য কোনো সবজির দিকে, অন্য কোনো ফসলের দিকে, আপনার সেটা ভুট্টা হতে পারে, সেটা আপনার ব্ল্যাক গ্রাম হতে পারে, যে কোনো একটা ধান আপনার ওখানে যিনি কৃষি আধিকারিক আছে ওনার সাথে কথা বলে আপনারা সেটাকে সেই মতো প্ল্যানিং করবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যদি তা না হয় তাহলে আপনারা আরেকটা জিনিস যেটা করতে পারেন, ধানের প্রতি যদি খুব বেশি আগ্রহ থাকে, যেটা কম সময়ের ধান রয়েছে, অনেকগুলি আছে কম সময়ের ধান, সেই কম সময়ের ধান লাগিয়ে সেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো সময়ের সাথে সাথে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এবং প্রয়োজনে আপনার যে পাশাপাশি কৃষি আধিকারিকরা আছে বা আমাদের ICAR এর যারা বিজ্ঞানী আছে তাদের সাথে কথা বলে আপনারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। एक्चुअली में किसान लोग जो है मोस्टली 2 धान की फसल लेता है, इधर एक अवस लेता है, दूसरा अमन लेता है।
इस समय बारिश कम होने से औस की फसल थोड़ा लेट हो जाएगी। इसके लिए कम दिन की धान की प्रजाति जैसे सहभागी है, M2 1010 है, इनको हम लगा सकते हैं। और ज़्यादा डिले होने पर हमें औस की जगह पर कुछ दूसरी क्रॉप्स ले सकते हैं जो शॉर्ट ड्यूरेशन होते हैं, जैसे ग्रीन ग्राम है, उर्द बीन है और बरबटी है। इनको मतलब अमन धान के ट्रांसप्लांटिंग से पहले ये हार्वेस्ट हो जाएंगी। अगर औस धान लेंगे उसके बाद अमन धान लेंगे तो अमन में भी हमको थोड़ी शॉर्ट ड्यूरेशन वैरायटी लेनी पड़ेंगी, जैसे राजलक्ष्मी हाइब्रिड है, सहभागी भी ले सकते हैं, M2 1010 है, नमीन है। अगर हम सिर्फ कोई वेजिटेबल क्रॉप लेते हैं पहले कम बारिश होने के कारण, इसके बाद हम अमन धान टाइम पर लेते हैं तो हम लॉन्ग ड्यूरेशन वैरायटी जो ज़्यादा फलन देती है उनको ले सकते हैं। इसके लिए हमें जैसे गोमती है, स्वर्णा है, सांबा मंसूरी है, रंजीत है, ये वैरायटी मतलब त्रिपुरा कंडीशन के लिए बहुत ज़्यादा सुइटेबल है। কৃষিক্ষেত্রে দিনে দিনে চড়া মাত্রার রোদেলা উত্তাপের প্রভাব আরও স্পষ্ট হচ্ছে। এই সময় কি করবেন চাষিরা? গরম, মানুষ, প্রাণীসম্পদ, চাষের জমি ও ফসল মানে সবুজ প্রকৃতির যাবতীয় উপাদানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে বিপর্যয়ের পদধ্বনি কোথাও কোথাও চাই বা না চাই অস্বস্তি তৈরি করেই। এ থেকে বেরিয়ে আসা, বৃষ্টিহীনতায় কি করতে হবে, নতুন শস্য রোপণেও কি কি সতর্কতা থাকবে, এই সবই কৃষি বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী হলে নিরাপদ। পর্ষদের যুগ্ম অধিকর্তার কাছেই পাওয়া গেল এ ব্যাপারে সুনির্দিষ্ট পরামর্শ। এখন বর্তমানে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে যে বৃষ্টিটা হয়, যেটা হচ্ছে আমাদের বলি যে মেইন যে মৌসুমের আগে যে বৃষ্টিপাতটা হয়, সেই বৃষ্টিপাতের পরিমাণ এবছরে অনেক কম দেখা গেছে। সেই বৃষ্টিপাতের কমের জন্যে অনেক ফসলের অনেক অসুবিধার সৃষ্টি হবে। যেরকমভাবে আমরা যে ঝুম চাষ আমরা করি, কৃষকরা যে ঝুম চাষ করে পাহাড়ি অঞ্চলে, সেই ঝুম চাষটা কখন হয়? সেই ফেব্রুয়ারি মাসের দিকে ঝুমের ফোলানো শুরু হয় এবং এপ্রিল মাসের দিকে সেই ঝুম চাষটা তারা চাষ করেন কৃষক ভাইরা। সেটাতে তাদের একটু অসুবিধা হবেই, কারণ মাটি একদম শুকনো থাকার ফলে সেখানে তারা কিন্তু অতটা ঝুমের জমিটিতে যে প্রধান ফসল সেটা হচ্ছে ধানের সাথে কৃষকরা আরও অন্যান্য ফসলও উৎপাদন করে থাকেন। ভুট্টা উৎপাদন করেন, তিল উৎপাদন করেন, তুলা উৎপাদন করেন। সেই সমস্ত ফসল কিন্তু লাগাতে একটু অসুবিধা হবে। অসুবিধা মানে আমার মনে হয় আগামী 10-15 দিনের জন্য বৃষ্টি হয়তো নামতে পারে। যেমন গতকালই একটা বৃষ্টি হয়ে গেছে ত্রিপুরাতে, সেই বৃষ্টির জন্য তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কারণ যেসব অঞ্চলে ঝুম চাষ হয়, ত্রিপুরাতে প্রায় 22,000 হেক্টর জমিতে ঝুম চাষ হয়ে থাকে, সেই সব অঞ্চলে উঁচু জমিতে জলের সরবরাহ করা খুব মুশকিল, জল নেই বলতে গেলে। তো সেখানে তাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে বৃষ্টিটা আসার জন্যে। বৃষ্টিটা না আসলে কিন্তু তারা অনেকেই হয়তো সেই হয়তো জমি তারা তৈরি করে রেখেছেন, কিন্তু শস্য বপনের কাজ কিছুটা বিলম্বিত হবে, কিছুটা দেরিতে তাদের শুরু করতে হবে। এটা হচ্ছে একদিকে। আচ্ছা, আরেক দিকে হচ্ছে নিচু জমিতে। নিচু জমিতে যে এখানে 40,000 থেকে 45,000 হেক্টর জমিতে ত্রিপুরাতে যে ধানের চাষটা হয়, মানে আমাদের যেটাকে বলে আউশ ধান, সে আউশ ধানের চাষে যেখানে আপনার জলের সুবিধা আছে সেখানে তারা তো করতে পারেন। আমার মনে হয় এবারে যেহেতু দেরি হচ্ছে, সেহেতু যে আউশের যে ফসলটা, সে আউশের ফসলটা তারা লাগাতে মনে হয় একটু দেরি হয়ে যেতে পারে, বা যে টার্গেটটা থাকে 40,000 থেকে 45,000 হেক্টর জমিতে, সেটা হয়তো একটু দেরি হবে। এটা আমার যে জিনিসটা মনে হচ্ছে। এছাড়া যে সমস্ত সবজি ক্ষেত রয়েছে, এখন বিভিন্ন ধরনের সবজি বাজারে আছে, তার ভিতরে প্রধান সবজি হচ্ছে ভিন্ডি। ভিন্ডি এখন প্রধান সবজি। তারপরে পুঁই শাকগুলো রয়েছে, বিভিন্ন ধরনের শাক রয়েছে। তো এই সমস্ত সবজিতে একটু একটু করে জলের ব্যবস্থা না করলে কিন্তু যেসব জায়গায় পাতকুয়া রয়েছে সেখান থেকেও যদি তারা একটু জল দিতে পারেন কৃষক ভাইদের, আমাদের
তরফ থেকে সেটাই উপদেশ থাকবে, একটু যদি জল সরবরাহ করতে পারে, হয়তো পর্যাপ্ত পরিমাণে পারবে না, তাও যদি একটু জল সরবরাহ করতে পারেন তাহলে সেই সবজির গাছগুলো কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ, নাহলে কিন্তু আস্তে আস্তে মারা যাবে। এবং জল সরবরাহের আগে আমার যেটা তাদেরকে বলা, সেটা হচ্ছে জমিতে যেন একটু আচ্ছাদন করে যায়, মানে জমিটাকে যেন পাতা দিয়ে একটু ঢেকে দেয়, পাতা দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপর যেন জলটা দেয়। তাতে কি হবে, অল্প জল দিলেও জমিটা কিন্তু মাটির ভিতরে থাকবে, রোদের তাপে সেটা উপরের দিকে চলে যাবে না। সাবধানতাই আসল কথা। প্রকৃতি যাবতীয় বিরূপতা বজায় রাখলেও আমাদের সাধারণ জনজীবনে প্রতিকার প্রতিরোধের মতো বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, তবেই না সফল হবে প্রাকৃতিক প্রতিকূলতা রোধে লড়াই। আজ আমাদের হাতে আর সময় নেই, তাই এখন আমরা বিদায় নিচ্ছি। তবে একবারের জন্য নয়, আগামী দিন আবার আমরা আপনাদের সামনে হাজির হব নানা তথ্য নিয়ে, কৃষকদের নানা জিজ্ঞাসা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার। কৃষিকাজ কৃষি সাজ